শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান নিজি। আজকে আমাদের আলাপের বিষয় অর্থনীতির লড়াই। দেশের আর্থিক খাত, ব্যাংক, বাণিজ্য এবং জ্বালানির ইস্যুতে আমরা আজকে মোটামুটি আলাপ করব। তো সেসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উপস্থিত স্টুডিওতে ব্যারিস্টার এ এম মাসুম, অর্থনীতি বিশ্লেষক এবং সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। আমরা আলাপটা শুরু করতে চাই সম্মিলিত ইসলামী ব্যাংকের ইস্যু দিয়ে। আমরা দেখছি যে সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা প্রায়ই বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করছে, আন্দোলন করছে। সেই আন্দোলনের যে ইস্যুটা আমরা লক্ষ্য করছি, গতকালকেও দেখেছি এমন একটি ঘটনা যে বাংলাদেশ ব্যাংক যেটি বলছে সম্মিলিত যে ব্যাংকগুলো রয়েছে 2 বছরের যে মুনাফা সেখানে তারা হেয়ার কাট করতে চায়, গ্রাহকদেরকে সেই মুনাফার অর্থ দিতে চাচ্ছে না বাংলাদেশ ব্যাংক, সেটি মানতে নারাজ গ্রাহকরা, যে কারণে এই বিক্ষোভ আন্দোলন। এখন প্রশ্ন যেটি এসে যায় সেটি হচ্ছে ব্যাংকের যে লুটপাট বা যে ব্যাংকের যেসব কারণে খেলাপি হয়েছে তার দায় কেন আমানতকারীর উপর চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক? এটি কি যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে? ব্যারিস্টার মাসুম, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলাপ। ধন্যবাদ আপনাকে। আসলে ইস্যুটা অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। ইনিশিয়াল স্টেজে যখন শুরু করেছিল যে আমরা দেখেছি যে একটা কম্বাইন্ড প্যাকেজ, যেটাকে মার্জার এবং অ্যাকুইজিশন, এটার ইন বিটুইন একটা ব্রিজ ব্যাংকের একটা কনসেপ্টে আসছে, কিন্তু যে স্পিডি হওয়া উচিত ছিল এবং অ্যাট দি সেম টাইম আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে এটা আরেকটা সরকারি ব্যাংক হবে না, এবং সে কারণেই আপনি যদি দেখেন এখানে ইন্ডিভিজুয়াল ডিপোজিটরসদের যদি শুধু ধরি তাহলেও সেখানে কত 46,000 crore টাকা, কিন্তু আপনি পাচ্ছেন কত? গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে এখন 20,000 crore, আর অ্যানাদার আপনার ডিফারেন্ট স্কিম থেকে আসতেছে 15,000 crore, তাহলে 35,000 crore টাকা। তাহলে এই 35,000 crore টাকা যদি ওখানে কনফিডেন্স বা ট্রাস্ট বা রিলায়েবিলিটি না থাকে, তাহলে তো ওই যে 46,000 crore তারা সকলেই এই 46,000 crore টাকা উঠাতে যাবে, তাহলে তো প্রথম ডে ওয়ানেই তো ব্যাংক ফেল হচ্ছে। তাহলে আপনাকে যেটা দরকার ছিল ইনিশিয়াল স্টেজে, যেটা আমরা বারবার বলেছি এবং আপনি দেখবেন সকলেই বলেছে যে আপনাকে ডাইনামিক ব্যাংকার, যারা ব্যাংকিং বোঝে, ওই ধরনের চেয়ারম্যান এবং ওই ধরনের ম্যানেজমেন্টটা যেন হয়। যদি সেটা হয় এবং খুব কুইকার, আপনাকে কতগুলি ব্রাঞ্চ থাকবে এবং এইটাকে ফাংশনিং করা, যে এইটাকে বিজনেস ওরিয়েন্টেড করা, আগের যারা এখানে আপনার যারা বিজনেস করতো এখানে, সেই ব্যবসায়ীদেরকে, আপনার যে কাস্টমার যারা ছিল তাদেরকে নিয়ে আসা। ব্যারিস্টার মাসুম, এখন কি সুযোগ আছে এই হেয়ার কাটকে বাতিল করার? এইটা একটা যখন লেজিটিমেট এক্সপেকটেশন, আমি টাকা রেখেছি, আমি এটার একটা স্পেসিফিক রেটে আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে এবং সেই রেটে আমি টাকাটা পাবো, এবং এইটা আমার লিগ্যাল রাইট, এবং এইটাকে আপনি কিভাবে অ্যাক্রু করবেন এবং সেটা কেন অ্যাক্রু করবেন? যেখানে দেয়ার আর সাম কালপ্রিটস যারা লুট করেছে ব্যাংকগুলি, এবং সেই লুটের কারণে ইনোসেন্ট যারা এখানে ডিপোজিটর, তাদেরকে আপনি তাদের সময়ের যাচ্ছে কিন্তু তারা টাকা পাচ্ছে না, প্লাস তাদের যেটা পাওয়া উচিত বা তাদের যেটা লেজিটিমেট রাইট সেটা থেকে আপনি বঞ্চিত করতে চান, সেটা কখনোই কোনোভাবেই আপনি করতে পারেন। ব্যারিস্টার মাসুম, আসবো আমি। ডক্টর শাহাদাত, আপনার কাছে আসতে চাই। সিদ্ধান্তটি কি যৌক্তিক মনে হচ্ছে কিনা? বাংলাদেশ ব্যাংক যে অবস্থান নিয়েছে এবং গ্রাহকরা যেটি চাইছে, কোনটি যৌক্তিক বলে আপনি মনে করেন? যদি এক কথায় বলি সেটা যৌক্তিক না। এখন প্রশ্নটা হচ্ছে কেন না। আপনি যখন বিচারক, আমি বলবো রেগুলেটর কাইন্ড অফ জাজমেন্টাল জিনিসগুলো দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে আপনি বিচারক হয়ে বিচার করতে গিয়ে কার দোষ? ব্যাংক লুটপাটের কথা যদি চিন্তা করেন, আসলে প্রকৃত দোষী কারা, তাদেরকে আপনি কি করেছেন তাদের জন্য আপনি একটা এক্সাম্পল দেখান যে রেগুলেটর এদেরকে এই ধরনের কোনো পানিশমেন্ট দিয়েছে, তাহলে কোনো এক্সাম্পল, উদাহরণ তৈরি করতে পারে নাই। বরং দেখেন যারা নির্দোষ, যারা সেন্ট্রাল ব্যাংকে ট্রাস্ট করে, মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের পারমিশনে এই সকল ব্যাংক তৈরি হয়েছে, জন্ম হয়েছে, অতএব তারা ওই ব্যাংকে টাকা রাখা মানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে আদেশে এই ব্যাংকগুলো তৈরি হয়েছে সেই আদেশের প্রতি আমি বলবো সম্মান দেখানো, আস্থা দেখানো। অতএব যারা আপনার উপর আস্থা রেখে ওই ব্যাংকে ডিপোজিট রেখেছে তাদের বিন্দু পরিমাণ কোনো দোষ নেই, তাদের কেন দায়বদ্ধতা নিতে হবে? বরং সে যে এখন টাকা আপনি প্রফিট দিবেন না, আমার টাকা আমি এখন যে প্রয়োজন আমি উঠাতে পারছি না, সেটাই তো একটা বড় ধরনের অন্যায় আমি বলবো। অতএব সেই জায়গা থেকে আপনি দীর্ঘমেয়াদী হোক,
কথা হচ্ছে তাকে আপনি ডিপ্রাইভড করবেন কেন? দেখেন এই জায়গাটায় যখন একত্রিত করে আমিও যতদিন কথা বলেছি এই সব বিষয় নিয়ে, বিষয়টা হচ্ছে কি, যখন ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা গুড ম্যানেজারের দ্বারা হয়। অতএব আমি বলবো এটার ম্যানেজমেন্টটা কি হবে সেটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের পরিপূর্ণ মানে আমি বলবো যে বিস্তর গভীর আলোচনা ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি আসবো ডক্টর সাদাত আপনার কাছে। ব্যারিস্টার মাসুদ, যারা আমানতকারী রয়েছেন, বিক্ষুব্ধ আমানতকারী, তারা কি এখন এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন? আইন কি বলে? অবশ্যই চ্যালেঞ্জ কিভাবে করতে করতে হয়। পারে? অবশ্যই তারা যে কোনো একজন ডিপ্রাইভ বাংলাদেশ ব্যাংকের ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করে হাইকোর্টে চলে আসতে পারে এবং এটা তার ফান্ডামেন্টাল রাইটস, এবং সেখানে রিট জুরিসডিকশনে চলে আসতে পারে, এবং যে কোনো এখানে যারা ভিকটিম, যে ডিপোজিটর, তারা অবশ্যই আসতে পারে। এবং সেইটার জন্য জেনারেলি ধরেন যেটা ঘটনাটা ঘটেছে, আমি টাকা ওই যেটা বললো ভাই, যে স্ট্রেইট রেগুলেটর যার দরকার ছিল বা যার কারণ ছিল যে সে সুপারভাইজ করবে এবং মনিটর করবে এবং রেগুলেট করবে, সে সেখানে একজন লুটের পার্টি ছিল। কারণ এইটা তো একদিনে লুট হয় না, প্রায় মোস্ট অফ দি 5টা ব্যাংকের আমরা দেখেছি যে 90%-এর অ্যাভব। তো তারা যদি লুটের পার্টি থাকে আর তাদের ফেইলিওরের কারণে ইনোসেন্ট যারা এখানে ডিপোজিটর, তাদেরকে কিভাবে আপনি ডিপ্রাইভ করবেন, যেটা তাদের লিগ্যাল রাইট, যে আমি টাকা রেখে যারা আমানতকারী রয়েছেন তারা যদি কোর্টে যান, তারা যদি চ্যালেঞ্জ করেন, আসলে কি তারা মানে সেন্ট্রাল ব্যাংকের সাথে আইনি লড়াইয়ে টিকতে পারবেন? এই শঙ্কার জায়গা থেকেই হয়তো অনেকে পিছু হতে না, অবশ্যই পারবে, কারণ এটা তো স্পেসিফিকলি আমরা দেখছি যে তারা ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে, যেটা তার একজন সিটিজেন, যে কনস্টিটিউশন তাকে যেই প্রোটেকশনটা দেয়, সেই প্রোটেকশনটা তো সে অবশ্যই পাবে। এবং যখনই হাইকোর্টে আসবে বা হায়ার কোর্টে যদি এই ম্যাটার যায়, অবশ্যই সেটা আমরা তো আবার আদালতে ডিপোজিটরদের পক্ষে মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, যে সেইটা তো ধরেন আমাদের যেহেতু জুডিশিয়ারিতে আমরা জানি যে অ্যারাউন্ড 40 লাখ কেসেস পেন্ডিং, তাহলে তো সেই পরিমাণ জাজেসও নেই, সেই পরিমাণ কোর্টও নেই। তো সেইটা তো একটা প্রবলেম বা আমাদের ইকোসিস্টেমের একটা ঝামেলা আছে। কিন্তু এখানে যেটা দেখতে হবে, স্পেশালি যেটা বারবার আমরা বলতে চেষ্টা করেছি, যে যারা দায়ী ছিল তাদের কিন্তু আপনি কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনলেন না। সেই জায়গা নিয়ে আলাপ রয়েছে ব্যারিস্টার মাসুম। ডক্টর শাহাদাত, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এখন যেটি বলছে সেটি হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে একজন গ্রাহক যদি তিনি কোনো কারণে শারীরিকভাবে বড় ধরনের কোনো অসুস্থতার শিকার হন, মেডিকেল সার্টিফিকেট থেকে অ্যাপ্লাই করতে হবে। এমনিতেই তো তারা টাকার চাপে মানসিকভাবে অসুস্থ, এখন আবার শারীরিকভাবে অসুস্থ হতে হবে নিজের টাকা তোলার জন্য। এটা মানে রেগুলেশনটা কি যৌক্তিক বলে মনে হয়? দেখেন এইগুলা হচ্ছে কি যে অনেক, আমি বললাম যে গভীর চিন্তা না করে জাস্ট একটা মনে হয়েছে যে তার কারণটা দর্শাতে হবে। এখন এই কারণ দেখালো, যেমন বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে তার ব্যর্থতার জন্য এই ব্যাংকগুলোর পতন, রেগুলেটর হিসেবে ওনার কোনো মুখ্য ভূমিকা আছে। অতএব এই রেগুলেটরই যখন এই জিনিসটাকে বলা হয় যে আমি অসুস্থতা, সবাই অ্যাপ্লিকেশন দিল যে আমি সিক, তখন তার জন্য কি সিকনেস প্রুভ করবে, ডক্টরের কাছে যাবে, প্রেসক্রিপশন দেখতে যাবে, সেই জায়গাগুলো মনিটরিং কি? মানে কথা হচ্ছে যে বিষয়গুলা জাস্ট এমনিতে বলার জন্য বলা। প্রকৃতপক্ষে আমি যেটা বললাম, দিস ইজ এ কমপ্লিট ম্যানেজমেন্ট ফেইলুর হতে যাচ্ছে। প্রথমত হচ্ছে আসলে ডিপোজিটরদের যে ডিপোজিটের পরিমাণ 46, সেই 35-46 যে গ্যাপ, সেই গ্যাপটা কিভাবে পূরণ হবে এবং তার প্রতি মানুষের আস্থা আসবে কিনা। প্রথমত আপনি যদি বলেন যে একটা ব্যাংক তার আস্থাহীনতায় শূন্যে পৌঁছে গেছে, এখন তার আস্থা ফিরিয়ে আনার জন্য আপনার কি করণীয়? আপনি যখন এই ঢিলে ঢালাভাবে টাকা দিচ্ছেন, তখন না করে স্পিডি হতো যদি সেন্ট্রাল ব্যাংক দায়িত্ব নিয়ে বলতো যে প্রত্যেকে যা যা টাকা পাবে সে মুহূর্তের মধ্যেই পাবে। তখন দেখা যেত ওই ব্যাংক থেকে টাকা বরং উঠাচ্ছে না, আরো ডিপোজিট হচ্ছে, বরং এই ধরনের সিদ্ধান্তের কারণে ডিপোজিট হচ্ছে না, উইথড্রোর প্রেসার পড়ছে, আলটিমেটলি যে ভঙ্গুর, তার ভঙ্গুরতা আরো প্রকট হচ্ছে। এর পিছনে যে কারণটি দায়ী খেলাপি, সে প্রসঙ্গে নিয়ে আলাপ করব, কারণ সংসদে আপনারা জানেন যে 20 শীর্ষ খেলাপির প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। সেসব বিষয় নিয়ে আলাপ করবো। একটা বিরতির সময় হচ্ছে, কি বিরতি নিয়ে ফেরত আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি অর্থনীতির লড়াই প্রসঙ্গে। ব্যারিস্টার মাসুম, আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে। সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে সংসদে আমরা দেখলাম যে শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। সংসদে এরকম রেওয়াজ আমরা আগেও লক্ষ্য করেছি, এর আগেও দিয়েছে শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা প্রকাশে, কিন্তু অ্যাকশন তো হয় না। এবার কি হবে আশা করেন? মানে হলেই বাকি, বেশিরভাগই তো পলাতক।
এসালামের 11টি প্রতিষ্ঠান রয়েছে। আসলে ধরেন আমরা যেটা যদি আমরা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1993 যেটা অ্যামেন্ডমেন্ট হলো 2023-তে, যেখানে উইলফুল ডিফল্টার ডিফাইন করা হলো, এবং এখানে যে স্পিডটা আমরা যেটা দেখি যে অ্যাটলিস্ট ধরেন প্রথমত আপনি তাদের নেম বলা এবং তাদেরকে ওই পাবলিসিটির মাধ্যমে সেইম লজ্জা দেওয়া, এরপরে হলো তাদেরকে পানিশমেন্টে। এসালামকে আর কি লজ্জা দিবে? তো না শুধু এসালাম না, এটা যে কেউ। কিন্তু আজকে আমাদের দেশে ধরেন আমরা দেখছি যে ওই অ্যাকাউন্টেবিলিটিটা সবাই জানে কে কী করছে, কিন্তু সেইটার কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটিটা নাই। এবং এই অ্যাকাউন্টেবিলিটিটা না থাকার কারণে এইটার রিপিটেশন বারবার হচ্ছে। যেমন এই যে 5টা ব্যাংক আপনি মার্জ করলেন, আপনি দেখলেন যে 5টা ব্যাংকেরই প্রায় নন পারফর্মিং লোন যে দাঁড়ায় 90%-এর উপরে। তাহলে এই যে যারা এই কাজগুলি করলো, স্ট্রেইট ডাকাতি করলো, লুট করলো, আপনি তাদেরকে কি আইনের সামনে এনেছেন? এবং এই জিনিসটা করতে আপনাকে তো অবশ্যই যারা রেগুলেটর ছিল সকলকে লেগেছে, এবং রেগুলেটর স্ট্রেইট হয়ে করেছে, আদারওয়াইজ তো এটা কোনোদিন সম্ভব না। কারণ আপনার এডি রেশিও, সিআরআর, এই যেই প্যারামিটারগুলি আপনাকে মেনটেন করতে হয়, সেগুলি আপনাকে রেগুলার বেসিস করেছেন। কিন্তু সেই জায়গা থেকে আমরা এই যে 18 মান্থস যখন ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, তখনও আমরা দেখলাম না, আমরা এখনও দেখছি না। তো আপনি যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না আসেন, তাহলে কিন্তু এটা রেগুলার চলতেই থাকবে। বেস্টার মাসুম, আসবো আমি আপনার কাছে। ডক্টর শাহাদাত, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মানে রেওয়াজটা কি বদলাবে, নাকি সংসদে শুধু নাম উপস্থাপনেই সীমাবদ্ধ থাকবে? দেখেন, আমরা সবসময় প্রত্যাশা করি, আর প্রত্যাশার কারণেই কিন্তু আমরা হতাশাও হই যে এই প্রত্যাশা ভঙ্গের কারণেই। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বের সরকার, তারেক রহমান নিজেই বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আসলে প্রকৃতপক্ষে আমরা দেখতে চাই যে প্ল্যানটা কি। ধরেন শেখ হাসিনার সরকার নেই, তাকে ওই বিগত ওই সরকারকে দেওয়া হয়, ব্লেম দেওয়া হয় দুর্নীতির কারণে, লুটপাটের কারণে, এবং সেই লুটপাটের চিত্র শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এই শ্বেতপত্র বলেন, এই দুর্নীতির মধ্যে সব দলেরই কেউ না কেউ রয়েছে। ইভেন আপনি যদি পরিসংখ্যানটা দেখেন, পার্লামেন্টে যারা রয়েছে, পার্লামেন্টারিয়ানদের এই খেলাপি ঋণের পরিমাণ, সেই হিসেবগুলোও কিন্তু আসছে। এখন সেগুলাকে হয়তো আপনি রিশিডিউল করার সুযোগ দিয়ে অনেকভাবে, কিন্তু প্রকৃতপক্ষে এইগুলো অতি দুর্বল লোন এবং এইগুলা প্রায় ডিফল্ট লোন। অতএব সেই হিসাব থেকে যদি আপনি সত্যিকারই নতুন বাংলাদেশ এবং সত্যিকারই একটা ভালো প্ল্যান তারেক রহমানের থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রথম অভিযান হওয়া উচিত। একটা দেশকে দাঁড় করানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আর্থিক সেক্টরটাকে দাঁড় করানো। বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরটা মৃতপ্রায়। ব্যাংক সেক্টরে দেখেন অর্ধেকের বেশি ব্যাংক, যেমন সরকার যেটা আমি বলবো যেটা 6.5 লাখ 6,44,000 কোটি টাকা ছিল, কিন্তু রিশিডিউল করার কারণে দেখবেন পার্লামেন্টে যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে, এতে মনে হবে বিগত 2-3 মাসে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর অনেক ভালো হয়ে গেছে এবং খেলাপি ঋণের পরিমাণ 5.5 লাখ কোটি টাকা থেকে, অর্থাৎ 1 লাখ কোটি টাকা। আসলে প্রকৃতপক্ষে এই 1 লাখ কোটি টাকা কিন্তু ব্যাংকে আসে নাই। রিশিডিউলের কথা যেটা দেওয়া হয়েছে, তাদেরকে যে প্রত্যয় দেওয়া হয়েছে, মানে যা করার কথা সেটাও কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবায়ন হচ্ছে না। অতএব সেই জায়গা থেকে প্রতীয়মান হয় যে আমাদের এই প্রত্যাশা হয়তো প্রত্যাশাই থাকবে, তবুও আমরা প্রত্যাশার মধ্যেই থাকি। হ্যাঁ, ব্যারিস্টার মাসুম, সেটি হচ্ছে যে প্রসঙ্গে বলছিলাম, সেটি হচ্ছে যে এইসব করাপশনের সাথে, এইসব অনিয়ম, দুর্নীতি, খেলাপির সাথে যে এই ব্যাংকগুলোর যারা এমডি, যারা চেয়ারম্যান, যারা ডিরেক্টর, যারা জড়িত, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই মার্কেটে একটা স্ট্রং মেসেজ যাবে কিনা এই মুহূর্তে, তখন বাকিরা সতর্ক হবে কিনা? আপনি অলরেডি শুনেছেন যে যেই স্টেজে এখন ব্যাংকিং সেক্টর আছে, আপনাকে যদি বাঁচতে হয়, কারণ আমি এখন কোমাতে আছি, তো কোমাতে যেহেতু আছে, আমার যদি ধরেন টোটাল ডিপোজিট কত 19 লাখ সামথিং, অ্যারাউন্ড 20 লাখ ক্রোড় টাকা, সেখানে অ্যাডভান্স আছে আমার 18 লাখ ক্রোড়ের উপরে। তাহলে অ্যাডভান্সের পরে যদি আপনি ধরেন নন পারফর্মিং লোন যদিও কমিয়ে ধরেন 5.5 লাখ কোটি টাকা বলছে, এরপরে আপনার জুডিশিয়ারিতে স্ট্যাক আছে প্রায় 2 লাখ কোটি টাকার উপরে, তাহলে সেইটা তো আর নন পারফর্মিংয়ের ভিতরে নেই। তাহলে জুডিশিয়ারিতে যেটা স্ট্যাক 2 লাখ যদি আপনি ধরেন, তাহলে 7 লাখের উপরে। আপনার এখানে রাইট অফ আছে, আপনার এখানে এই যে যেটা রিশিডিউল এবং রিস্ট্রাকচার করলো, সেটাও তো 2.5 লাখ কোটির উপরে। তাহলে একটা ইকোনমির, যে এই ইকোনমির আমরা বলি যে 90% অ্যাবভ, যেটা আমাদের ইনভেস্টমেন্ট এরিয়াতে, সেখানে যদি 10 লাখ কোটি টাকা মানে হাফের উপরে যদি
সেটা যদি আইসিইউতে থাকে আপনি কিভাবে ইকোনমি রান করবে? কোনো ওয়ে আপনার আছে? আপনাকে যদি সারভাইভ করতে হয়, আপনাকে যদি দেশকে অ্যাডভান্স করতে হয়, কারণ এখন আমাদের হাতে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ হলো, একটা হলো আমাদের জ্বালানি, আরেকটা হলো আমাদের ব্যাংকিং সেক্টর। এখন আপনার জ্বালানি যদি কিভাবে এফেক্ট হবে, যদি আপনার এই যুদ্ধ যদি চলে, আপনি কিভাবে সারভাইভ করবেন? এখন আপনার ব্যালেন্স অফ পেমেন্ট কিভাবে হবে? কারণ আপনার যে ক্রুড অয়েলের যে এনার্জির যেই প্রাইস হচ্ছে, আপনার সেই এনার্জির প্রাইস যখন দিবেন প্রত্যেকটা জায়গায় এটা টাচ করবে, তার মানে হলো ইনফ্লেশন হায়ার আপ হবে। আর ইনফ্লেশন যখন হায়ার আপ হবে তাহলে কি হবে? গভর্নমেন্ট সেটাকে কমানোর জন্য কি করবে? ইন্টারেস্ট রেট বাড়াবে, পলিসি রেট বাড়াবে। তাহলে পলিসি রেট আলাপ রয়েছে এই প্রসঙ্গ নিয়ে, আরেক পার্টে আলাপ করবো। আমরা একটু ডক্টর সাদাতের কাছে যাই। ডক্টর সাদাত, একটা ইনফরমেশন একটু শেয়ার করি। সেটা হচ্ছে এস আলমের যে ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে, সেখানে দুর্বল হয়ে পড়া যে 12টি ব্যাংক, সেখানে আমরা দেখেছি 68,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো সেখানে আওয়ামী সরকারের যে গভর্নর ছিল রউফ তালুকদার, তিনি দিয়েছিলেন 17,000 কোটি টাকা, আর ইন্টারিমের ডক্টর মনসুন দিয়েছেন 51,000 কোটি টাকা। মানে 3 মাসের নামে এসব টাকাগুলোই ব্যাংকে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফেরত আসেনি। যদি এই টাকাগুলো ফেরত না আসে, সেই দায় তো আবার গ্রাহকের উপরই চাপবে নাকি? ডেফিনেটলি। কারণ হচ্ছে দেখেন, ব্যাংকের যে সার্বিক অবস্থাটা আমি বললাম যে এই ব্যাংক কিন্তু এই পাঁচটাকে একত্রিত করে ব্যাংক যে ভালোর দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু না, আমরা সেটা দেখছি। বরং আহসান মনসুরের সময় যে ইঙ্গিতটা দিয়েছে যে ব্যাংকিং সেক্টর নিয়ে, যে আমাদের অর্ধেকের বেশি ব্যাংক, 22টা থেকে 23টা ব্যাংক বিভিন্ন ধরনের শব্দ চয়ন করেছে, তার প্রেক্ষাপটে এটা নিশ্চিত যে, এবং যে হিসাবটা মাসুম ভাইও বললেন, প্রকৃতপক্ষে আমাদের এই 18 থেকে 20 লাখ কোটি টাকা ডিপোজিটের মধ্যে হাফের সমান নাই। তার মানে হচ্ছে আমাদের যে 60টার উপরে ব্যাংক রয়েছে এর 50% নেই। এবং স্যার, আপনি লক্ষ্য করেছেন কিনা একটা ফেনোমেনা, যে আমরা দেখছি ব্যাংকগুলো যখন টাকা দিচ্ছে খেলাপি হয়ে যাচ্ছে, আবার বাংলাদেশ ব্যাংক যখন এদেরকে টাকা দিচ্ছে সেগুলো খেলাপি হয়ে যাচ্ছে। মানে ব্যাংক আর রিটার্ন দিতে পারছে না আর কি। ডেফিনেটলি পারবে না, কারণ হচ্ছে আপনি যে দুর্বল মানুষটাকে সাহায্য করছেন, এখন প্রকৃতপক্ষে সে কি করছে, বরং তার দায়টা কিছুটা মুক্তি পাচ্ছে এই টাকা থেকে, সেটা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে। অত প্রোডাক্টিভ ইনকাম জেনারেটিং অ্যাসেট নেই। অতএব ইনকাম জেনারেটিং অ্যাসেট যখন একটা ব্যাংকের না থাকবে এবং তার যখন প্রতিদিন রিকারেন্ট হিউজ এক্সপেন্ডিচার থাকবে, এই ব্যাংক আবার দাঁড়াবে কিভাবে? অতএব প্রকৃতপক্ষে বাংলাদেশের 50% ব্যাংক এর অস্তিত্ব আসলে নেই, কিন্তু আমরা আর্টিফিশিয়ালি দেখাচ্ছি, এবং এর প্রকৃত কিন্তু ব্যর্থতা এবং দায়টা সেন্ট্রাল ব্যাংকে নিতে হবে। একটা বিরতির সময় হচ্ছে, যে বিরতির পর ফিরে আসি, বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে ব্যারিস্টার মাসুম, আপনার কাছে আসতে চাই। ব্যবসায়ীরা খুব সম্প্রতি দেখা করেছেন গভর্নরের সাথে, দেখা করে বেশ কিছু দাবি জানিয়েছেন যে 3 মাসে কেউ ঋণ পরিশোধ করতে না পারলে তো আসলে খেলাপি বলা হয়, তাকে বাড়িয়ে 6 মাস করা যায় কিনা, এছাড়া পুনঃতফসিল 4-5 বছর, সেটা 10 বছর করা যায় কিনা। মানে এই দাবিগুলো কি যৌক্তিক বলে মনে হয় আপনার কাছে এই সময় এসে? এখন ধরেন, আমরা আগে দেখেছি যে টাইম টু টাইম এই ডিফল্টের ডেফিনেশন 5 গগ এটাকে রেগুলার বেসিস চেঞ্জ করে এমনও দেখা গিয়েছে যে ডিফল্ট হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু তারপর সেটাকে ক্লাসিফাই করা হয়। ধরা হয়নি। আমরা যেটা দেখলাম যে এক্স গভর্নর যে বোল্ডনেস নিয়ে, যে অ্যাটলিস্ট জানা উচিত যে হোলটা কত বড়, এবং সে সেটা মেড শিওর করছে যেটা দেখা, এবং সেটা আমরা দেখলাম। এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, যে 3 মান্থস, যে আপনাকে ডাউটফুল বা স্ট্যান্ডার্ড বা ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস, এই যে 3 মাসের যে স্ট্যান্ডার্ড, সেটা 3 মাসেই হওয়া উচিত। এবং সেইটাকে যদি আপনি লিঙ্গারিং করেন, আপনার এক্সকিউজ সবসময় আপনার হাতে থাকবে, কিন্তু আপনি যদি মেইন কজ কোথায়, সেই কজেশনটাকে যদি আপনি না দেখে আপনি পিসমিল বেসিস যদি আপনি সমাধান করতে যান, তাহলে সেটা রাইট সলিউশন হবে না। এবং স্পেশালি আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে, আমি যেটা বলবো, যে আইনগুলিকে একটা অ্যামেন্ডমেন্ট আনার জন্য, এবং ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1993 যেটা 2023-তে অ্যামেন্ডমেন্ট করলো। আমরা দেখেছি যে মানি কোর্ট অ্যাক্ট যেটা, সেটাকেও অ্যামেন্ডমেন্ট করা, এবং আপনি দেখেছেন যে ইন্ডিপেন্ডেন্সি বা সুপ্রিমেসি দেওয়ার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যে আইনটা, সেটাও কিন্তু মিনিস্ট্রিতে যেয়ে সব স্টাক হয়ে গেছে, এবং কোনো সেই আইনগুলি কিন্তু আলোর মুখ দেখেনি। আমি যেটা চাবো, যে আমি অবশ্যই বলবো যে সরকার যেন এই জায়গাটাতে
একেবারে স্পেসিফিকলি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটা ফলো করা উচিত। সেই ব্যারিস্টার মাসুদ, স্ট্যান্ডার্ডটা আসবো আপনার কাছে, ডক্টর এবং সাদাতের কাছে একটু যাই। সেটা হচ্ছে যে গভর্নর যেহেতু ব্যবসায়ীদের বেদনা নিশ্চয়ই তিনি ভালো বুঝবেন। তো এভাবে সরকার বদলের সঙ্গে সঙ্গে যখন খেলাপির সংজ্ঞাও বদলে যায়, তখন আসলে এই রাজনীতি কি আদৌ কি শেষ হবে, নাকি ধুকে ধুকে এভাবেই নিষ্পেষিত হবে আর্থিক খাত? দেখেন, বিষয়টা হচ্ছে ব্যবসায়ীরা চাইবে, এ চাওয়াটা স্বাভাবিক, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থ ম্যাক্সিমাইজ করতে চায়। অতএব ব্যবসায়ীরা চাওয়া মানে হচ্ছে ব্যবসায়ীরা তাদের স্বার্থকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তাদের চাওয়া দেওয়ার মালিক তো রেগুলেটরের কাজ কি? রিজিড থাকা, রুলসের প্রতি, স্ট্যান্ডার্ডের প্রতি প্র্যাকটিস। যেমন বাংলাদেশ এর আগে যে প্র্যাকটিসটা করে আসছে 6 মাসের, সেটা ভুল ছিল। পরে শুনেছি যে ধীরে ধীরে আমরা ইন্টারন্যাশনাল এই জায়গায় যাব। এখন ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 3 মাস। আপনি কেন 3 মাসটা 6 মাস চাইবেন? এক হচ্ছে ব্যবসায়ীদের চাওয়াটা অযৌক্তিক, আর এই অযৌক্তিক পথে যদি ব্যবসায়ী গভর্নর আর গভর্নরই হোক, যিনি হোক, গভর্নর যদি করেন, তাহলে প্রকৃতপক্ষে এর যে কনসিকুয়েন্সটা হবে কি জানেন? উপর থেকে দেখবেন বাংলাদেশ প্রতিদিন ভালো করছে কি, খেলাপি ঋণ কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাচ্ছে, কিন্তু ভিতরটা ক্ষয়ে যাচ্ছে। অতএব এই পথে পা বাড়ানো মানে হচ্ছে আপনি দেখতে ভালো কিন্তু প্রকৃতপক্ষে শূন্য। ব্যারিস্টার মাসুম, মানে ব্যবসায়ীরা কেন সবসময় সংকটময় মুহূর্তে এই সুবিধাগুলো আদায় করার জন্য চাপ দেন রেগুলেটরদেরকে? আমরা এর আগেও দেখেছি যে এই ধরনের, তারা হোটেলে বসে, তারা বাংলাদেশ ব্যাংকের বাইরে বসে সুবিধা আদায় করে নিয়েছেন। সেটা তো আছেই। তারপর আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, ইডিএফ, যেখানে আইএমএফ এর কন্ডিশন আছে 2 বিলিয়নের মধ্যে করা, এবং সেটাকেও 5 বিলিয়ন, পরে এটাকে 8 বিলিয়ন করা, যেখানে আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রো ইকোনমির ইন্ডিকেটরগুলি যেখানে সাফার করছে, কারণ আপনার এই রিজার্ভের উপরেই টোটাল ইনভেস্টমেন্ট আপনার ডিপেন্ড করবে। আপনার যদি রিজার্ভ, এখানে যদি ক্রাইসিস হয়, আপনার জ্বালানি, আপনি যত ধরনের ইম্পোর্ট, যত ধরনের এক্সপোর্ট, আপনার এক্সটার্নাল যে আপনার ব্যাপারে পারসেপশন কমপ্লিটলি নষ্ট হয়ে যাবে। ইভেন দেখা যাবে যে আপনাকে এক্সটার্নাল যে ফরেন যে ওই যে কি বলে কাউন্টার পার্টি গ্যারান্টি দেয়, সেটাও আপনাকে দিবে না। তাহলে সেই জায়গাটাকে আপনাকে রক্ষা করতে হবে, এবং সেই জায়গাটা রক্ষা করতে হলে কি আপনাকে রিজার্ভ বাড়াতে হবে, এবং রিজার্ভ একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আপনার যখনই ট্রেড ডিফিসিট হবে, আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট হয়, আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, তার মানে হলে কি অবশ্যই এইসব রিজার্ভে পড়বে। আমরা দেখেছি যে এক্স গভর্নর কিভাবে সে ব্যালেন্স অফ পেমেন্টকে আপনি কিন্তু 2 বিলিয়নের মতো প্রায় প্লাস রেখে দিয়ে গেছে, 30 বিলিয়নের উপরে আপনার রিজার্ভ রেখে গিয়েছে। তাহলে সেই জায়গাটায় এখন যখন আমাদের এনার্জির, যেহেতু আমরা দেখলাম যে একটা সাডেন শক, এবং সেই সাডেন শককে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, কিভাবে ইনফ্লেশনটাকে আমরা কন্ট্রোলে রাখবো, এটার সাথে সাথে কিভাবে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথটা করতে হবে। কারণ আপনার যদি সেই 3.4 বা 3.5-এ যদি আপনার জিডিপি থাকে, তাহলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে না। তাহলে কিন্তু টোটাল জিনিসটাই কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, টোটাল যে কনজিউমার লাইনটাই কিন্তু হবে না। তাহলে আপনাকে এই সাপ্লাই লাইনটা ঠিক করতে হবে, আপনাকে ইনভেস্টমেন্টটাকে ঠিক করতে হবে, আপনাকে গ্রোথ ইঞ্জিনটা কিভাবে চালু থাকে সেইটাকে ঠিক করতে হবে। যেহেতু বারবার আসলে এই শকের, মানে এই পাওয়ার শকের কথা চলে আসছে, এটা নিয়ে একটু আলাপ করবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আমরা এই প্রসঙ্গে আলাপ করবো। দর্শক, বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আবারও ফিরলাম। এখন প্রকাশে আলাপ করছিলাম, আমরা বলছিলাম যে আমরা জ্বালানি প্রসঙ্গে একটু আলাপ করব। সাদাত স্যার, আপনার কাছে আসতে চাই আলোচনার এই পর্যায়ে। সেটা হচ্ছে যে আমরা যেটি দেখছিলাম যে বিশ্বের অনেক দেশেই এই সংকটকালীন সময়ে আসলে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশে বাড়ানো হয়নি, অপরিবর্তিত রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ মাসে বাড়ানো হয়নি, হয়তো সামনের মাসে হয়তো বাড়ানো হতে পারে, এমন আভাস ছিল। কিন্তু যুদ্ধবিরতি যেহেতু হয়েছে, এই সংকট বা সেই চাপ কতটা কাটলো বাংলাদেশের জন্য? জি, দেখুন, যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নাই, বাড়ানো হয়েছে, বিষয়টা হচ্ছে কি, আসলে সরকার ম্যানেজ করেছে কিভাবে। গ্লোবালি তেলের ফুয়েল প্রাইস বেড়ে গিয়েছে, অতএব সরকার টাকা ধার করে জনগণের পক্ষে সরকার পে করেছে, রাইট? অতএব আমার দেশে ওইটা রিফ্লেকশন হয় না। সেই দিক থেকে জনগণ মনে করছে স্বস্তি পেয়েছে, কিন্তু পক্ষান্তরে রাষ্ট্র যে ভর্তুকি দিয়েছে, সেই ভর্তুকির দায়ভার কিন্তু সেই জনগণের উপরেই পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে আমরা মার্কেটের সাথে অ্যাডজাস্ট করব কি করব না, সেটা তো অলরেডি সরকার সিদ্ধান্ত ছিলই যে আমরা ফুয়েল প্রাইসটা মার্কেটের সাথে ছেড়ে দিয়েছে। এখন ক্রাইসিস মুহূর্তে জনগণকে রিলিফ দেওয়ার জন্য সরকার একটু আটকে ধরে রাখছে। কারণ হচ্ছে যে
আমাদের অস্বস্তির ভিতরে আরো অস্বস্তি যুক্ত হবে, যেহেতু আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তো আপনি তুলনা করতে পারেন না, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন মূল্যস্ফীতি 3%, আপনার যখন 10%, তখন আপনি তার সাথে তুলনা করতে পারেন। আমরা প্রতি 100 টাকায় 60 টাকা বেশি দিচ্ছি, অতএব সেই হিসাবে বাংলাদেশ সরকার সেই দায়ভারটা নিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতি কম, এবং যদি যুদ্ধবিরতি চলছে এবং প্রাইস দেখবেন ড্রামাটিক্যালি ফল করেছে, 90 ঘরে চলে আসছে এই সময় সরকারের আসলে না। কৌশলটা কি হওয়া উচিত? এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু দাম 90 কমে হলেও সরকারকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে যদি এর মধ্যে হয়, কিন্তু গ্লোবাল প্রাইস যদি আগের জায়গায় চলে আসে তখন কিন্তু সরকারকে আর সেই স্বস্তির জায়গায় রাখা যাবে না। ব্যারিস্টার মাসুদ, আপনার কাছে আসতে চাই, মানে দাম বাড়িয়ে দিলে এক ধরনের আফটার শক হতে পারে, স্যার বলছিলেন, কিন্তু সেই কারণে ভর্তুকি দিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার এক ধরনের চেষ্টা। অন্য দেশের সরকার কিন্তু দাম বাড়িয়েছে, কিন্তু আমরা আসলে এই পলিসি নেইনি। সেটার কারণটা কি? সেটা শেষ পর্যন্ত উপাদেয় থাকবে কিনা, মানে রক্ষা করা যাবে কিনা অর্থনীতি? আসলে আপনাকে পুরো অর্থনীতিটা, মানে যদি ইকোসিস্টেমটা আমরা বুঝি, আমার সরকার এই যেই টাকাটা এডিশনাল টাকাটা দিল, এই টাকাটা সরকারের আসবে কোত্থেকে? টাকার মানে সরকারকে তো ফাইন্যান্স করতে হবে, এই ফান্ডিংটা কোত্থেকে হবে? ফান্ডিংয়ের আমার জায়গাটা কোথায়? আমার যে এনবিআরের যেই কালেকশন, আপনি জানেন যে অ্যারাউন্ড 4 লাখ কোটি টাকা আমার কালেকশন, তাহলে অ্যারাউন্ড যদি 4 লাখ কোটি টাকা কালেকশন হয় এবং যত ধরনের সাবসিডিস এবং গভর্নমেন্টের যে পে স্কেলও আবার এখন শুরু করবে, তাহলে গভর্নমেন্ট টাকাটা কোত্থেকে আসবে? আমার যে এক্সটার্নাল ডেট যেভাবে বেড়েছে, আমাকে ইন্টারেস্ট যে পে করতে হচ্ছে পার ইয়ার, তো ওভারঅল গভর্নমেন্টের কাছে টাকা নাই। তাহলে টাকা না থাকলে গভর্নমেন্টের তো অ্যাডজাস্ট করা ছাড়া কোনো অপশন নাই। আর যদি অ্যাডজাস্ট নাও করে, আপনি ধরেন ফুয়েলের দাম বাড়ে নেই, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে, আপনার গাড়ির ভাড়া বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন জিনিস অলরেডি বেড়ে গিয়েছে। তার মানে হলো কিন্তু আপনার ইনফ্লেশন অলরেডি ইম্পোর্টেড। যখনই আপনার পারচেস প্রাইস কমে যাচ্ছে, তার মানে কি? আপনি বলছেন যে 8.5% আপনার ইনফ্লেশন, কিন্তু আপনি যখন বাজারে যাবেন ওই সেম শার্ট বা সেম তরকারি আপনি যখন কিনতে যাবেন 1 মাস আগে, আপনি দেখবেন যে মিনিমাম 25%-এর উপরে। তাহলে আপনার কাগজের আর প্র্যাকটিক্যালি ইটস এ হিউজ ডিফারেন্স। যখন হিউজ ডিফারেন্স হবে, আলটিমেটলি তো আপনাকে আসতে হবে একটা জায়গায়। তখন কি করবে গভর্নমেন্ট? তো এই যে ইনফ্লেশন, তখন ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য তো তার পলিসি রেট যেহেতু এখন 10% আছে, সেটা তো আবার হয়তো বা বাড়াতে হবে, তাছাড়া তো তার কোনো অপশন নেই। এবং আপনি যখন দেখবেন এই ট্রেজারি বিল বা বন্ড যখন ছাড়ছে, তখন ইল্ড এখানে যখন আমরা দেখেছিলাম একসময় 13.5% পর্যন্ত দিয়েছে, তাহলে যেটা কমিয়েছিল সেটা আবার কিন্তু আপ হবে। এবং সেই ইন্ডিকেশনগুলি কিন্তু আপনি দেখবেন, এবং যখনই এগুলি হবে তখন এই যে অলরেডি আমার কারেন্সিতে কিন্তু এফেক্ট হয়েছে। আপনার কিন্তু 22 টাকায় কিন্তু আর কারেন্সি নেই, সেই কারেন্সি কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখছি যে 123 টাকা, কিন্তু এটা আমরা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি কিনতে গেলে কিন্তু আরো বেশি। তারপরে ইন্টারেস্ট রেট যেটা, কারেন্সি প্রসঙ্গে আসবো আপনার কাছে, ডক্টর সাজ্জাদের কাছে একটা প্রশ্ন করে নিই। সেটি হচ্ছে যে এই যে জ্বালানিতে যেমন আমরা ভর্তুকি দিচ্ছি, আপনার মনে আছে কিনা ডলারের ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছিল, 86 টাকা জোর করে কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেকদিন ধরে রেখেছিল। এরপর যখন ছেড়ে দিল, সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গেল, 120 টাকা, 15 টাকা, 22 টাকায় চলে গেল। তখন কিন্তু কোথাও ডলার খুঁজে পাওয়া যাচ্ছিল না, এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। মানে সেরকমটা হতে পারে জ্বালানির ক্ষেত্রে যদি হঠাৎ করে ছেড়ে দিই, এখন ভর্তুকি দিয়ে কমিয়ে রাখছি। দেখেন, আসলে প্রকৃতপক্ষে সেই সিনারিওটা কি হবে সেটা কিন্তু অনেক কনটেক্সটের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে ধরেন জ্বালানির তেলের দাম বাড়িয়ে দিলেন, কথা হচ্ছে ডিমান্ড দাম বাড়ার সাথে সাথে আমরা মনে করি যে কিছুটা ডিমান্ড কমবে, আগে যে পরিমাণ ইম্পোর্ট করতাম সেই পরিমাণ কমবো না, কিন্তু সেই পরিমাণ ইম্পোর্ট আমরা যে সকল জায়গা থেকে করি, ফর এক্সাম্পল আপনি যদি এলএনজির কথা বলেন, কথা হচ্ছে এলপিজির কথা বলেন, এলপিজি আমরা যদি হ্যাঁ দেখেন, আমরা দুটো রাষ্ট্র থেকে আমরা ইম্পোর্ট করি, সেটা হচ্ছে ওমান এবং কাতার। এখন দুটো রাষ্ট্রই এফেক্টেড হয়েছে, টোটালি স্টপ, আপনাকে ডাবল প্রাইস ট্রিপল প্রাইস দিয়ে আপনাকে কিন্তু বিড করে আনতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সার্বিক, যেমন আমার একটা কথা কি, রাষ্ট্রের ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ইন এ সেন্স, যুদ্ধ থাকতেও পারে, যুদ্ধ নাও থাকতে পারে, যুদ্ধ থাকুক না থাকুক, আসলে আমরা লেসন্স লার্ন কি এই ক্রাইসিস থেকে আমার ডাইভার্সিফাই করা, অতএব সেই সমস্ত জায়গাগুলো যদি থাকে তাহলে প্রকৃতপক্ষে জনগণ অনেকটাই সুস্থ পাবে। ব্যারিস্টার মাসুম, ওই প্রশ্নটাই করতে চাই, হঠাৎ করে যদি ছেড়ে দেই তখন এই ডলারের মতো পরিস্থিতি হতে পারে কিনা? অবশ্যই আপনি দেখেন ডলারে যখন 84 টাকা ছিল, আমাদের কোন জায়গাটা এফেক্ট আসছে দেখেন, আপনার ফিক্সড ইন্টারেস্ট রেট ছিল কিন্তু
6 আর 9 রাইট। এই 6-9 করার কারণে আমরা দেখেছি কেনিয়াতেও যে ইফেক্টটা হয়েছে, বাংলাদেশে যেমন ধরেন অনেক ইন্ডিভিজুয়াল যারা কিন্তু ফরেন লোন নেয়, যখন তারা দেখলো যে আমার লোন তো বাংলাদেশি টাকায় চিপার হয়, তখন তারা কি করলো, সব ফরেন লোন পে অফ করলো। যখনই তারা পে অফ করলো, আপনি দেখেছেন কিনা যে এক্সটার্নাল ইন্ডিভিজুয়াল প্রাইভেট লোনগুলি কমে গেল। কমে যাওয়ার কারণে আমার প্রেশারটা কই আসলো, রিজার্ভে যখন প্রেশার আসলো, ওভারঅল আমার ইকোনমিতে প্রেশার আসলো। কারণ সমস্ত জায়গায় টোটাল জিনিসটাই কিন্তু কনফিডেন্স, টোটাল জায়গাটাই কিন্তু রিলায়েবিলিটি, পারসেপশন। আপনাকে ফরেন ব্যাংকগুলি আপনার লাইন অফ ক্রেডিট বন্ধ করে দিল, আপনি টোটাল জায়গাতেই কিন্তু হচপচ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তো সেই জন্য আপনাকে ওই যে প্ল্যানটা ঠিকভাবে করতে হবে। কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি যেটা একেবারে বলবো কি কোমাতে, আমার প্রয়োজন 100 টাকা, আমার কাছে আছে 70 টাকা বা 70 টাকা, এই 30 টাকা তো অলওয়েজই আমার গ্যাপ। কিন্তু এই 30 টাকাকে কিভাবে আমি ম্যানেজ করব, সেই জন্য আমার, যেটাকে আমি সবসময় বলবো যে মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিয়ে ওই ধরনের আমার টিম দরকার। যদি ওই টিম হয় তাহলে অবশ্যই আমরা এই সিচুয়েশন থেকে ওভারকাম করব। ডক্টর শাহাদাত, একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করতে চাই। দেখেছেন কিনা বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন আজকে এসেছে যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে 12 লাখ মানুষ গরিব থেকে যাবে। সুতরাং সেটাকে অ্যাড্রেস করতে এখনই আসলে স্বল্পমেয়াদী প্ল্যান নেওয়ার এই সময় তো জি, সরকারকে তো নিতে দেখুন পভার্টি এস্টিমেশন কিন্তু আমরা কোভিডের পর থেকেই যে ধরনের এস্টিমেশন হোক বাড়ছে, তার মূলত কারণ কিন্তু হচ্ছে ইনফ্লেশন। আপনার যখন পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে এবং আপনার যখন ওয়েজ সেই হারে বাড়ছে না, তখন প্রকৃতপক্ষে কিন্তু অনেক মানুষ যারা নন পোর ছিল তারা কিন্তু গরিব হয়ে যাচ্ছে। সেই ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশন এবং প্রবৃদ্ধির এস্টিমেশনেও কিন্তু হতাশাজনক, যেটা 3.9% করেছে, এবং আনএমপ্লয়মেন্টের সিনারিওটাও এই জন্যই বললাম বাংলাদেশের যে বহুবিধ চ্যালেঞ্জ, তার জন্য যে প্রকৃতপক্ষে একটা টিম ক্রাইসিস চিন্তা করে, একটা ভালো টিম ইন ডেপথ অ্যানালাইসিস করে আসলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা। দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমরা আরো আলাপের সুযোগ পাবো। শেষ করতে হচ্ছে আজকে দর্শক, শেষ করছি এখন। প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।